নমস্কার, গল্পকথাকৃতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে শুরু করব নহন্যতে উপন্যাসের 10ম পর্ব। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন। শুরু করছি আজকের পর্ব। 1953 সালে আমার কন্যার বিবাহ হয়ে গিয়েছে। এদিকে তার 10 বছর আগে আমার মায়ের সংসার 1942 সালেই সম্পূর্ণ ভেঙে গিয়েছে। 1931 সালেই যে ভাঙনের সূত্রপাত হয়েছিল, 10 বছর ধরে একটু একটু করে তার কাজ এগিয়েছে। এখন একটা পরিবার সম্পূর্ণ ধ্বংস। মা 4টি শিশু নিয়ে কপর্দক্ষিণ অবস্থায় পৌঁছেছেন। আছে শুধু একখানি বাড়ি। এটিও যখন যায় তখন আমি সিংহবাহিনী মূর্তি ধরলাম বাড়িটা রক্ষা করবার জন্য। আবার নিন্দার ঢেউ উত্তাল হলো, এবার অন্যভাবে। আগে বাবার নিন্দা করে করে যারা আমাদের সংসারটা উত্তপ্ত করে তুলেছিল, এবার তারাই অন্য মুখে বলতে লাগলো, এত বিদ্বান লোকের স্ত্রী কন্যারা টাকা ছাড়া আর কিছুই বোঝে না। অতএব যোগ্য সঙ্গিনী তো দরকার ছিলই। নির্দোষ শিশুগুলিকে যে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত করা হলো, এমনকি তাদের বাঁচার ব্যবস্থাও করা হলো না, সেদিকে নিন্দাকারীদের লক্ষ্য নেই। যারা জীবনে নানা পরীক্ষার সম্মুখীন হয়েছে শুধু তারাই জানে। কোনো কোনো ঘটনা বাইরে থেকে যা দেখায় তাই তার যথার্থ রূপ নয়। একই ভালোবাসা যা মানুষকে স্বর্গের ছবি দেখায়, তার চারপাশ সৌরভে ভরে দেয়, তারই আবার এমন রূপ আছে যা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে, সম্পূর্ণ ধ্বংস করতে পারে। বাইরে থেকে দেখতে উভয়ের রূপ একই, যেন দুই যমজ ভাই, কিন্তু একজন প্রাণ দেয়, অন্যজন প্রাণ হরণ করে। পতিপ্রাণা মা ছোট শিশুদের নিয়ে হাবুডুবু খাচ্ছেন। মানসিক কষ্ট তো আছেই, কিন্তু আর্থিকটাও কম নয়। একটি বাড়ি ছাড়া আর কিচ্ছু নেই। তা বাড়ির ইট তো আর ভেঙে ভেঙে খাওয়া যায় না। কলকাতার বিখ্যাত আইনজ্ঞ আমাদের পরম সুহৃদ শ্রীযুক্ত গুপ্ত আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তোমার মা ইন্স্যুরেন্সের এসআইনি ছিলেন। তিনি নিজে না লিখে দিলে কেউ তা ফেরত নিতে পারত না। দিলেন কেন? মায়ের উপরে রাগে আমার অস্থির লাগছে। আমি বললাম, মা তো ওই রকমই, আমি জানতাম না, তাহলে কিছু হতে পারত না। দেখো অমৃতা, বাড়ি সম্বন্ধে কোনো কাগজে কিংবা সাদা কাগজেও যেন আর সই না করেন। মোটের উপর তোমার মা যেন আর কিছুতেই সই না করেন। আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আরও একটা কথা তোমায় বলি, বিষয় সম্পত্তি 1 পয়সাও ছেড়ো না, যা পারো ধরে রাখো, কিন্তু মানুষকে তোমরা ছেড়ে দাও। মানুষকে ছেড়ে দাও, মানুষকে ছেড়ে দাও। ক্রমে ক্রমে কথাটা বড় হতে লাগলো, যেন একটা কালো জমাট মেঘ আকাশ ঢেকেছিল, সেটা ফুটো হয়ে গেল। ছোট ছোট টুকরো টুকরো হয়ে সাদা তুলোর মতো ছড়িয়ে পড়ল। তার ফাঁক দিয়ে দিয়ে নীল রং দেখা গেল। আমি যেন একটা বন্ধ ঘরে আটকে ছিলাম। এখন খোলা বাতাসে নিঃশ্বাস নিলাম। ঠিকই তো, মানুষকে কে ধরে রাখবে? জীবনেরে কে রাখিতে পারে? এতদিন আত্মীয় স্বজনের উপদেষ্টা মণ্ডলী আমাদের কি উদ্ভ্রান্তই করেছে। এই ছিন্নপাল সংসারের তরণীটা একবার এর কথায় আবার ওর কথায় যেন একটা পাথরে লেগে লেগে ফুটো ফুটো হয়ে গেল। এই বিপদে কি যে সে লোক পথ দেখাতে পারে? একটা জ্ঞানী লোকের কথা শুনলাম। মাকে এসে বললাম, মা, এতদিনে পথ পেয়েছি। মা অবাক হয়ে গেছেন। শ্রীগুপ্তের কথা শুনে তার চক্ষু স্থির। এই একটা উপদেশ হলো? তুমি আবার তাই শতখান করে বলতে এসেছ? ছি ছি ছি, আমি স্বামীকে ছেড়ে দিয়ে তার টাকা পয়সা নিয়ে সন্তুষ্ট থাকব? এরা লেখাপড়া শিখেছেন। আমার স্বামী আগুনে ঝাঁপ দেবেন আর আমি তাকে ধরব না, সিন্দুক গোছাবো?
কথাগুলি বলতে বলতে মা কাঁদছেন। আমার একটু মায়া হচ্ছে না। আগুনে ঝাঁপ দেবেন, এখনও ফিউচার টেন্স। আমি বললাম, তা তুমি কি করবে? রুখতে পারবে? দেখো রু, আমার বিরাট প্রতিভাধর স্বামীর দুর্বলতা আমি জানি। এই তো প্রথম নয়, বহুবার তাকে রক্ষা করেছি আমি। নইলে এত বড় হতে পারতেন না। এবারও করব। তোর যদি আমার কথা ভালো না লাগে তবে চলে যা আমার সামনে থেকে। অতুল যশ ও মানের অধিকারী যিনি হতে পারতেন, তার নিজের ও সমস্ত পরিবারবর্গের মাথা হেঁট করে, সম্মান, সম্ভ্রম ও সুখ নষ্ট করে 10 বছর পর যখন তিনি সম্পূর্ণ নির্বান্ধব অবস্থায় মারা গেলেন, তখন তিনি মার কাছে ফেরবার জন্য ব্যাকুল হয়েছিলেন। বারবার শুনেছি বলেছিলেন, আমার কলকাতায় যেতে হবে, আমার ক্ষমা চাইবার আছে। সে খবর মার কাছে পৌঁছতে দেরি হয়ে গেল। এটাই আমার অশেষ পুণ্যবতী মাতা ও তার অসাধারণ ক্ষমতাশালী পুরুষ পিতার জীবনের চূড়ান্ত ট্র্যাজেডি। এইসব নানা ঘটনার ভিতর দিয়ে আমার ক্ষুদ্র জীবন্তটি কখনো স্রোতে ভাসছে, কখনো চড়ায় লাগছে। আমি আর এখন ছোট বালিকাটি নেই। বাস্তব সংসারকে ভালো মতো চিনেছি। মনে কড়া পড়ে গেছে। সূক্ষ্ম অনুভূতির কোমল ত্বক ঘষে ঘষে শক্ত হয়ে গেছে। আমি কাজের মানুষ, নিতান্ত সংসারী। অবশ্য এটা ঠিক, সংসারের কাজে আমার শক্তি ফুরাতে চায় না। কলকাতায় ফিরে এসেও আমি তাই বিষণ্ণ বোধ করি। পুরানো অতৃপ্তি আমার তাই ফিরে ফিরে আসছে। সাহিত্যের জগৎ থেকে আমি দূরে চলে গেছি। এখন এখানে ভিড়, ঠেলাঠেলি খুব। লেখার সুযোগ আমি পাচ্ছি না। আমার লেখক জীবনটা পথ হারিয়েছে। তাই যে কাজ সামনে পাই হাতে তুলে নিই। নিন্দা অপমান যেমন সইতে হয়েছে, সম্মান শ্রদ্ধাও পেলাম অনেক। সমস্ত মিলিয়ে জীবনটা এখন অসঙ্গত কোনো বেসুরো গান বাজাচ্ছে না। 1953 সালে আমার ছেলে মেয়েকে কলকাতায় রেখে আমার স্বামীর সঙ্গে ইউরোপ বেড়াতে গেলাম। মির্জার কথা এর আগে দীর্ঘ 15 বছরে একটিবারও আমার মনে পড়েনি। অর্থাৎ মনে পড়বার মতো করে নয়। হয়তো কখনো মনে হয়েছে, এমন একটা বিশ্রী ঘটনা না ঘটলে আমার জীবনটা পবিত্র থাকত। মনকে সান্ত্বনা দিয়েছি, সেই ছোটবেলার সামান্য একটা ঘটনার অপরাধ কি আর আজ আমাকে স্পর্শ করতে পারে? ইউরোপে দেখা হলো হিরণময়ের সঙ্গে। বাবার ছাত্র, বিদেশে বিয়ে করে বসবাস করছে। একটা সভায় তাকে দেখে আমি প্রথমে চিনতেই পারিনি। একেবারে সাহেব হয়ে গেছে। সে হঠাৎ আমায় জিজ্ঞাসা করলে, আপনার ইউক্লিডকে মনে আছে? আমি ভাবছি এই উদ্ভট প্রশ্নটি করবার অর্থ কি হতে পারে। আমায় নিরুত্তর দেখে সে নিজেই বলছে, সে আপনাকে একটা বই উৎসর্গ করেছে। শুনে সুখী হলাম। আপনার ছেলে মেয়ে কটি? এই কথার এখানেই শেষ হয়ে গেল। আমার মনে তা বিন্দুমাত্র দাগ কাটল না। সারা ইউরোপে চরকির মতো পাক দিচ্ছি আমরা। প্যারিসে এক অধ্যাপক ও তার স্ত্রীর সঙ্গে আলাপ হলো। তার নাম নিকোলাই স্তানেস্কু। কোথায় কি করে তাদের সঙ্গে পরিচয় হয়েছিল সে কথা এখন আর কিছুতেই মনে করতে পারছি না। আমি শুধু দেখতে পাচ্ছি একটা বড় বৈঠকখানা ঘর, স্বল্প আসবাবে সজ্জিত। অধ্যাপক দম্পতি আমাদের চায়ের নিমন্ত্রণ করেছেন। এরা স্বদেশ থেকে বিতাড়িত। এরা মির্জার দেশের লোক। ওদের দেশের রিফিউজিতে প্যারিস ভরা। ওরা নিজেদের লাঞ্ছনার কথা বলছিলেন। নির্বাসিতের দুঃখ অনেক। শুনছিলাম যুদ্ধমত্ত ইউরোপে মানুষের দুর্দশার কাহিনী। শুনছি আর ভাবছি, মির্জার কি হলো কে জানে? জিজ্ঞাসা করব কি? আবার ভাবছি, যাই হোক, আমার তাতে কি, মরুক আর বাঁচুক। তবে মরাটা আমি চাই না। আমার মনে আশা আছে এই বিপুল পৃথিবীতে একদিন না একদিন ওর সঙ্গে আমার দেখা হবেই, এবং আমি সেদিন ওকে জিজ্ঞাসা করতে পারবো আমার সঙ্গে এমন ছলনা কেন করল। আবার আমার মনের এক অংশে এই সম্বন্ধে সন্দেহ আছে। সেদিকে প্রশ্ন ওঠে, ছলনা কি?
বাবা তাড়িয়ে দিলেন, ও কি করবে? যাবার সময় তার যন্ত্রণাকাতর মুখটা কি ছলনা হতে পারে? মনের অন্য অংশটা যেখানে অবিশ্বাসের অন্ধকার কালো হয়ে জমে আছে, সেখান থেকে উত্তর আসে, ওরা ইউরোপের মৃগয়াপটু নাগরিক, ওদের কাজই এই। আচ্ছা, কোনো মতে একটা চিঠি আমার কাছে পৌঁছতে পারতো না? তাহলে আমি যা হয় করতাম। প্রত্যুত্তর আসে অন্য দিক থেকে। যদি ছলনাই হবে, তবে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ালো কেন? অত কষ্ট করার দরকার কি ছিল? সারা জীবন ধরেই আমার মন দ্বিধা বিভক্ত হয়ে মাঝে মাঝেই এই প্রশ্নোত্তর করে চলেছে। মানুষকে বিশ্বাস করতে পারলেই শান্তি, অবিশ্বাসে যন্ত্রণা। সেই যন্ত্রণার হাতে আর পড়তে ইচ্ছা নেই এই মুহূর্তে। একটা স্যান্ডউইচ মুখে পুরে খুব নির্বিকারভাবে আমি শ্রীমতী স্তানেস্কুকে জিজ্ঞাসা করলাম, ইউক্লিড নামে একজন লেখককে কি চেনেন? হ্যাঁ, চিনি বই কি। তিনি ভারতীয় দর্শন সম্বন্ধে অনেক বই লিখেছেন। ভারতীয় সভ্যতা সম্বন্ধে তিনি অভিজ্ঞ, বিশেষজ্ঞ। ও তাই নাকি? তার কোনো বই আপনার কাছে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। ভদ্রমহিলা উঠে গিয়ে যোগ সম্বন্ধে একটি বৃহদাকার গ্রন্থ এনে আমার হাতে দিলেন। বইটা হাতে নিয়ে আমি দেখছি। পাতাটা খুলে স্তম্ভিত হয়ে গেছি। বইটা আমার পিতাকে উৎসর্গ করা। লেখা আছে, আমার পরম শ্রদ্ধাভাজন গুরুকে। তাহলে এত কাণ্ডের পরও কি তার বাবার সঙ্গে যোগ ছিল? এই তো দেখছি একেবারে কেরিয়ারিস্ট। এতদিনে বুঝলাম কেন আমায় চিঠি লেখেনি। ওই বইটা লেখা যে আরও দরকার ছিল। দরকার ছিল ভারত সম্বন্ধে বিশেষজ্ঞ হবার। যশ, খ্যাতি, বিদ্যার গরিমা। ঘৃণ্য এই পাণ্ডিত্য, ওর কীর্তিলোভ, যশলোভ। আমার ভিতরটা বহুকাল পরে জ্বলতে শুরু করেছে। আমার ঠোঁট কাঁপছে। আমি দাঁত দিয়ে চেপে আছি। রক্ত বেরিয়ে আমার মুখ নোনতা হয়ে গেল। হঠাৎ তাকিয়ে দেখি শ্রীমতী স্তানেস্কু আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। তার চোখে কৌতূহল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি অমৃতা? হ্যাঁ, কেন? ও, আপনাকে তো চিনি। আপনি ইউক্লিডের ফার্স্ট ফ্লেম। ভদ্রমহিলা হাসছেন, রাগে আমার গা জ্বলে যাচ্ছে। মনে মনে ভাবছি, ফ্লেম না অ্যাশ? আর চোখে চেয়ে দেখি আমার স্বামী অধ্যাপকের গল্প শুনছেন। এদিকের কথাবার্তা তার কানে গেছে কিনা কে জানে। আমি আর ওর সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলাম না। যথেষ্ট হয়েছে। ওই লোকের সম্বন্ধে আর কোনো খবরের দরকার নেই। ওর নামও মনে আনবার যোগ্য নয়। 20 বছর পর ওর খবর পেলাম, আর সেই খবরটি আমার বুকটা গুঁড়িয়ে দিল। আমরা ইটালিতে বেড়াচ্ছি। রোম, ফ্লোরেন্স, ভেনিস ঘুরে দক্ষিণ ফ্রান্স অর্থাৎ রিভিয়েরাতে এসেছি। অপূর্ব দেশ। আমরা স্বামী স্ত্রী খুব সুখে দেশ দেখে বেড়াচ্ছি। সংসারের ভাবনা চিন্তা নেই, চাকুরি স্থলের নানা উদ্বেগ নেই। শুধু মাঝে মাঝে ছোট ছেলেটার জন্য মন বড় কেমন করে। এছাড়া এত আরামে বেরিয়ে বেড়ানো জীবনে কমই হয়েছে। আবার প্যারিসে এসে একটা হোটেলে উঠলাম আমরা। সাঁসে লিজের কাছেই 2 দিন পরে বিল দিতে গিয়ে চক্ষু স্থির। এত খরচ তো চালাতে পারবো না আমরা। সত্যেনবাবুর কাছে খবর পেয়ে ল্যাটিন কোয়ার্টারে একটা হোটেলে এলাম। এদিকে অধ্যাপক ছাত্ররা থাকেন, খরচ অনেক কম। এই হোটেলে 10 দিন ছিলাম আমরা। আমাদের পাশের ঘরে একটি লোক থাকে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে মাথা নেড়ে সম্ভাষণ জানায়, একটু একটু ইংরেজি বলে। আমি ভাবি ও জাতিতে ফরাসি। ওর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়া এই 10 দিনে অন্য কোনো কথা হয়নি। যদি হতো তাহলে কে জানে, এই কাহিনী হয়তো অন্যরকম লেখা হতো। যেদিন আমরা প্যারিস থেকে ইংল্যান্ড চলে যাব, সেদিন রিসেপশনে অর্থাৎ আপিসের সামনে সিঁড়ির তলে বসে আছি। টেবিল কোচ দিয়ে বসবার জায়গা, যারা যাতায়াতের পথে অপেক্ষা করবে তাদের জন্যই সাজানো। আমাদের জিনিসপত্র এক জায়গায় জমা হয়েছে। আমার স্বামী সেগুলি একে একে নামিয়ে এনে
হিসেবপত্র মেটাবার জন্য কর্মচারীর টেবিলের কাছে দাঁড়িয়ে আছেন। এমন সময় সেই লোকটি নেমে এসে এদিক ওদিক করে গিয়ে আমাদের বাক্সগুলির কাছে দাঁড়ালো। আমার বাক্সতে আমার নাম লেখা। আমি দেখছি লোকটা বাক্সর উপর নামটা পড়ছে আর আমার দিকে দেখছে। একটু ইতস্তত করে আমার কাছে এগিয়ে এলো। সে বলল, আমার নাম আইয়ন পোপেস্কু, আপনার নাম কি অমৃতা? আমি চমকে উঠেছি। আমার বুকের ভিতর হাতুড়ির ঘা পড়তে শুরু করেছে। কেন বলুন তো? আই পে ইউ মাই হোমেজ, সে বাঁকাচোরা উচ্চারণে বলে আমার করপল্লব চুম্বন করল। এবার আর সন্দেহ রইল না সে কোন দেশের লোক। ও, বুঝেছি। আচ্ছা, বলতে পারেন ওই লেখক কোথায় থাকে? এই প্যারিসেই, এখান থেকে 2 ব্লক পরে। হ্যাঁ, 2 ব্লক মাত্র? হ্যাঁ। হায় ঈশ্বর, এক্ষুনি তো আমি এর সঙ্গে গিয়ে ধরতে পারি ওকে, বলতে পারি, প্রবঞ্চক, অসত্যের মূল্যে বিদ্যা কিনেছ তুমি? তুমি পণ্ডিত হতে পারো, জ্ঞানী হবে না। লোকটি আমার দিকে তাকিয়ে আছে। জিজ্ঞেস করল, যাবে তুমি আমার সঙ্গে? না। আমি যদি একটি চিঠি দিই, পৌঁছে দেবে? নিশ্চয়ই, নিশ্চয়ই। সে দৌড়ে কাগজ আর খাম নিয়ে এলো। আমি সংক্ষেপে যা লিখলাম তা মোটামুটি এই: মির্জা, বহুদিন পর তোমার খবর পেলাম। কেমন আছো তুমি? বিয়ে করেছো তো? আমি আমার স্বামীর সঙ্গে ইউরোপে বেড়াতে এসেছি। আমার একটি মেয়ে, একটি ছেলে আছে। তোমার সঙ্গে একবার দেখা হলে খুব খুশি হতাম। আমরা এক্ষুনি চলে যাচ্ছি। ডোভার চ্যানেল পার হব একটু বাদেই। লন্ডনে আমার ঠিকানা দিলাম। চিঠি পেয়ে যদি একবার আসো তো খুব খুশি হব। আসবে তো? আমার স্বামী এগিয়ে আসছেন কি একটা কথা জিজ্ঞেস করতে। আমি তার হাতে চিঠিটা দিলাম। আমি তোমাকে সেই যে বিদেশি ছেলেটার কথা বলেছিলাম না, সেই ভদ্রলোক এখানে আছেন। তাকে লন্ডনে নিমন্ত্রণ করলাম। চিঠিটা উনি চোখ বুলিয়ে আমার হাতে ফেরত দিলেন। ঠিক আছে তো? নিশ্চয়ই, এলে তো খুব ভালো হয়। উনি আবার চলে গেলেন। যে লোকটি আমার পিছনে দাঁড়িয়েছিল আমার কাঁধের উপর সস্নেহ হাত রাখল। রাইট আ গুড লেটার ম্যাডাম, ইউ আর ট্রেম্বলিং অল ওভার। আই এম নট ট্রেম্বলিং, আই এম শিভারিং। ইট ইজ এ কোল্ড ডে টুডে। আমি চিঠিটা খামে ভরছি, সে আবার বললে, একটা ভালো করে চিঠি লিখলে না কেন? আমি তো বুঝি না তোমার চিঠি সেন্সার্ড হবার দরকার কি। না না, সেজন্য নয়। আমি আমার স্বামীকে ইংরেজিটা দেখতে দিলাম। আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিকই হয় না। ও তাই নাকি? এমন একটা কিছু করোই না যেটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। সে চোখ মটকালো। আমরা লন্ডনে চলে গেলাম, কিন্তু চিঠির উত্তর এলো না। 7-8 দিন আমি অপেক্ষা করলাম। 7-8 দিন আমার চোখ দিয়ে জল পড়ল। আমার স্বামী ভাবলেন ছেলের জন্য মন কেমন করছে। তারপর আমি ভুলে গেলাম। 1955 সালের মার্চ মাস থেকে আমরা কলকাতায় চলে এলাম। 20-22 বছর আগে যখন কলকাতা থেকে চলে যাই, তখন এখানকার বিদ্বৎ সমাজের চেহারা অন্যরকম ছিল। এত ভিড় ছিল না। গুণী ব্যক্তির গুণ প্রকাশের সুযোগ ছিল। লেখকদের পত্রিকার আপিসে চাকরি নিতে হতো না লেখা ছাপাবার জন্য। মহিলা লেখিকাদেরও সম্পাদকের সঙ্গে গল্প করবার জন্য পত্রিকার আপিসে ছুটতে হতো না। শিল্প, সাহিত্য, সঙ্গীত সর্বত্রই ভিড় কম, তাই পথ সোজা। কিন্তু এই 20 বছরে সব বদলে গেছে। এখন সাম্যবাদের প্রকোপে মুড়ি মিছরির সমান দর। বন্যার জলের মতো শিক্ষাক্ষেত্রে, সাহিত্যক্ষেত্রে, রাজনীতিতে মানুষ ঢুকছে যারা শিক্ষাকে শিক্ষার জন্যই, শিল্পকে শিল্পের জন্যই শ্রদ্ধা করতে শেখেনি, যাদের অন্তরে কবিতার ঝংকার নেই তবু কবিতা লেখে। এই জগতে আমি বিচ্ছিন্ন বোধ করি, কারণ আমি আগন্তুক। তবু আমায় লোকে চেনে, জানে। আমি কোনো না কোনো কাজে ব্যস্ত। আমার কর্মজীবন প্রসারিত হচ্ছে বিঘ্ন সত্ত্বেও। 1956 সালে আবার ইউরোপ গেলাম। এইবার আমি শেষবারের মতো ইউরোপে ওর কথা শুনলাম। একটা বিরাট সভাগৃহে আমরা রোস্ট্রাম থেকে নেমে আসছি একটি
অল্প বয়সী মেয়ে, কোঁকড়া চুলে ঘেরা সুন্দর মুখ, আমার দিকে এগিয়ে এলো। তুমিই অমৃতা? আমার নামটা তো বেশ ভালোই উচ্চারণ করেছ। হ্যাঁ, তোমাকে তো জানি। ও, বুঝেছি। তুমি মির্জা ইউক্লিড নামে কোনো লেখককে চেনো? বলতে পারো সে কোথায়? না তো, ও নামে কাউকে চিনি না। ও হ্যাঁ, সে তো মরে গেছে। অনেক সময় মৃত মানুষ জীবিতের চেয়ে সুখ দেয়, কিন্তু আমার বুকের ভিতরটা ধকধক করছে। মরেই গেল, একেবারে শেষ। মরার পর তো আর কিছুই থাকে না। আমার তো একবার জিজ্ঞাসা করা হলো না আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করল। আমি যে ভেবেছিলাম একদিন না একদিন তাকে আমি ধরবই। যখনই আমি ওর কথা ভাবি, আমার পার্থিব মনটা, যে মনে বুদ্ধিবৃত্তি কাজ করছে, যে মন সংসারী সমস্যার সঙ্গে মোকাবিলা করছে, সেই সজাগ স্বার্থপীড়িত মন বলে বিশ্বাসঘাতকতা নয়তো কি। ঢিলটি পড়লে সারমেয় যেমন দুপায়ের মধ্যে লাঙ্গুল ঢুকিয়ে চলে যায়, তেমনি বাবার একটি ধমক খেয়েই যে পালিয়েছে তার মনুষ্যত্ব আছে। ধিক তার বিদ্যাচর্চায়। পুঁথির উপর আমার শ্রদ্ধা নেই। মানুষ পুঁথির চেয়ে বড়। তারপরে আর একটু নিচে যে মন আছে সে বলে, রাগ করছো কেন? হয়তো তোমায় চিঠি লিখেছে, তুমি পাওনি, আর হয়তো তোমার চিঠিও তার হাতে পৌঁছয়নি। আর তারও নিচে গভীরে গুহায়িত আর একটা মন আছে, যাকে যুক্তি স্পর্শ করে না। সে বলে, ঘটনা দিয়েই কি সব কিছু বোঝা যায়? তর্ক করে কি সত্যকে পাওয়া যায়? তুমি নির্বিচারে এই হৃদয় রাজ্যে কান পেতে শোনো, সত্যের প্রতিধ্বনি বাজছে। সে কখনো ছলনা করেনি। আমি জিজ্ঞাসা করলাম, কি করে মরে গেল? ওর তো মরবার বয়স হয়নি। না না, ঠিক মরেনি, অর্থাৎ আমাদের কাছে মরে গেছে, ফ্যাসিস্ট হয়ে গেছে। ফ্যাসিস্ট হয়ে গেছে? এবার আমার হাসি পাচ্ছে। ওকে দেখতে পাচ্ছি হিটলারের মতো গোঁফ রেখেছে, গ্যাস চেম্বারের দরজা খুলে দাঁড়িয়ে আছে। খুব মানিয়েছে, চিঠির উত্তর না দিয়ে দিয়ে ওইখানেই তো বারবার পাঠাচ্ছে আমায়। ফ্যাসিস্ট বই কি। ওর নাম আর শুনিনি অনেক দিন। 1958 সালে কলকাতার বাইরে একটি বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে কাজ করছি। আমি একটা বই লিখবার জন্য পড়াশুনো করছি। আমি ভালো একটা কাজ পেয়েছি, আনন্দেই আছি। কাজ না থাকলেই আমার মন ভেঙে যায়, কোথা থেকে যেন আকাশ জোড়া হাহাকার নেমে আসে। তাই যা কাজ হাতের কাছে পাই হাত লাগাই। লেখার কাজ তো সর্বোৎকৃষ্ট। মাইল 2 দূরে আমার মা ও ভাই থাকেন, আমি সেখানে আছি কিছুদিনের জন্য। একদিন আমি নিবিষ্ট মনে লিখছি, সত্যেনবাবু ঘরে ঢুকে একটা তাকিয়ায় ঠেসান দিয়ে বসলেন। প্যারিসে ওর সঙ্গে দেখা হয়েছিল সে কথা হলো। তারপর হঠাৎ বললেন, ইউক্লিডের লেখা বইটা আমি পড়েছি। আমি চুপ করে আছি। ওর নামটা শুনলেই আমার যা হয় তা যারা কাঠি ফড়িং দেখেছে তারা বুঝতে পারবে। পোকাটা বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছে। হঠাৎ যদি একটু ছোঁয়া লাগে বা পাতাটা নড়ে যায়, অর্থাৎ ও যেখানে আছে সেখানে যদি সামান্য স্পন্দন হয়, তাহলে ওর হাত পা তৎক্ষণাৎ শক্ত হয়ে একটা শুকনো ডাল হয়ে ঠক করে পড়ে যাবে। আমার অবস্থাও তাই হয়। ওর প্রসঙ্গ উঠলেই আমার রক্তমাংসের শরীর বদলে সহসা ঠিক সেই রকম হয়ে যায়। আমি একখণ্ড কাষ্ঠপুত্তলি হয়ে গেলাম। সত্যেনবাবু বলতে লাগলেন, বইটা পড়ে বুঝতে পারলাম আপনি রবি ঠাকুরকে ভালোবাসতেন। আমি নিরুত্তরে শুনে যাচ্ছি। ওটা ছিল মন্তব্য। এবারে তিনি একটা প্রশ্ন করলেন, তাহলে বাবার উপরে রাগ করেছিলেন কেন? আমি বইটা ভাঁজ করে উঠে পড়লাম। এই ব্যক্তিকে আমি অন্তরের সঙ্গে শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আমি অবাক হয়ে গেছি। দেখুন সত্যেনবাবু, আপনি খুব পণ্ডিত ব্যক্তি, বোধহয় সেই কারণেই মানুষকে অপ্রস্তুত করতে আনন্দ পান। আর একটুও সেখানে না দাঁড়িয়ে আমি বাড়ি ফিরলাম। সাইকেল রিকশাতে 2 মাইল পথ ফিরছি। সন্ধে হয়ে আসছে।
ফিকে অন্ধকার ক্রমে গাঢ় হচ্ছে। অতীত ভাববার চেষ্টা করছি, কিছু মনে আসছে না। মনে হয় সমস্ত অতীত জীবনের ওপর সন্ধ্যা নেমে আসছে। আমি ভাবি পথের প্রান্তে তো পৌঁছে গেলাম, আর কেন পিছন দিকে তাকানো। এই সংসারের জন্য, ভাই বোনদের জন্য আমার সাধ্যমতো, বুদ্ধিমতো যা করার ছিল করেছি। এখন যে যা বলে বলুক, সামনের পথ প্রশস্ত হোক। আমার অনেক কাজ করব আমি, অন্যায়ের সঙ্গে, অবিচারের সঙ্গে লড়ব। কিন্তু কাজের সুযোগ কই, সর্বত্র বাধা। এত কাজ আছে কিন্তু কর্মক্ষেত্র কণ্টকময়। তবু অতীতের অসম্পূর্ণতা যেন ক্ষুণ্ণ না করে আমায়। আমি বাড়ি ফিরে দেখি দরজার কাছে মা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। মাকে দেখেই আমার মাথার ভিতর রাগ দপদপ করে উঠল। এই মহিলাটির জন্যে যত দুর্ভোগ। আমার জীবনটি নষ্ট করেছিলেন, কারণ উনি কষ্ট পাবেন। উনি যা চাইবেন তাই করতে হবে, খোকার হাতে মোয়া দিতে হবে। অন্য লোকের দুঃখ সুখ কিছুই না। তারপর তাও সামলাতে পারলেন না। 10 বছর ধরে একটু একটু করে ঘর ভাঙলেও উনি আগুনে আঁচল চাপা দিয়ে ভাবছেন সব ঠিক হয়ে যাবে। নিজের জীবন নষ্ট করলেন, বাবারও, সকলেরই। অকর্মণ্য। সংসারে বুদ্ধি করে যারা চলতে পারে না, যারা প্র্যাকটিক্যাল নয়, তাদের ভালোত্ব শ্রদ্ধনীয় নয়। এখন আবার ইনি গর্ব করেন আমার ভালো বিয়ে দিয়েছেন। কি ভালোই বিয়ে দিয়েছিলেন। যদি এই বিয়ের ভালো পরিণাম হয়ে থাকে তবে তার কৃতিত্ব আর যেই করুক মা দাবি করতে পারেন না। অথচ মা ক্রমাগত তাই করেন। সমস্ত জেনে শুনে কেবল স্বামীকে সন্তুষ্ট করবার জন্য আমাকে একটি বয়সে 14 বছরের বড় নির্বাক লোকের সঙ্গে বিয়ে দিয়ে নির্বাসনে পাঠিয়ে আমার সমস্ত সত্তার উপর পাথর চাপা দিয়েছিলেন এই ইনি। আবার বলেন আমার জামাই মহাদেব যোগী পুরুষ। তোর কত জন্মের ভাগ্য এমন স্বামী পেয়েছিস। ট্যাক ট্যাক কথা। হতে পারে যোগী পুরুষ, হতে পারে, কেন, নিশ্চয়ই। অন্য লোককে যেসব গুণ সাধনা করে পেতে হয় তা ওর অমনি পাওয়া। কিন্তু আমি তো গীতার সাধক চাইনি, রক্ত মাংসের একটা মানুষ চেয়েছিলাম, একটা মানুষ। এইসব ভাবছি আর ভিতরটা টকবক করছে। মা বললেন এত দেরি যে? আমি রেগে উঠলাম। বেচারা কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলেন, কথায় কথায় এত রাগ করিস কেন? তোদের যত রাগ আমার উপরে। রাত্রে শুয়ে আছি এক ঘরে আমরা। শীতকাল, কম্বল মুড়ি দিয়ে মশারির মধ্যে। অনেক রাত্রি হয়েছে, আমরা দুজনেই জেগে আছি। আমার কাছে বকুনি খেয়ে মার মনটা নিশ্চয়ই খারাপ হয়ে আছে। হঠাৎ মা বললেন, রু, কাঁদছিস কেন? রু, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমি কি এমন বললাম যে তুই কাঁদছিস? সত্যেনবাবু আমায় অপমান করেছেন। ও মা, সে কি, ভীমরতি নাকি? তোকে আবার কি অপমান করলো বুড়ো? না না, সেরকম নয়। আমাকে বললেন কি, ইউক্লিডের বই পড়ে উনি বুঝতে পেরেছেন আমি রবীন্দ্রনাথকে ভালোবাসতাম। শোনো কথা একবার, যত পড়ে তত কি বোকা হয় এরা? এ খবর জানবার জন্য তার ইউক্লিডের বই পড়বার দরকার হলো? আমায় সান্ত্বনা দিলেন মা গায়ে হাত বুলিয়ে। উনি আরও কি বললেন জানো? তাহলে বাবার উপর রাগ করেছিলেন কেন? মা চমকে উঠলেন। বলিস কি? সত্যি কি তাহলে বেশি পড়লে কেউ কেউ মূর্খ হয়ে যায়? তোর ঠাকুমা তোর বাবাকে বলতেন পড়ুয়া পাঠা। এ তো দেখছি তাই। এ দুটো কি এক জিনিস হলো? ভালোবাসা মাত্রই কি এক? তুই কি কারোর সংসার নষ্ট করেছিস? কারোর সম্পত্তি দখল করেছিস পরিবারকে বঞ্চিত করে? কারোর মাথা হেঁট করেছিস সংসারের কাছে? যে ভালোবাসা এই সংসারের বস্তু নয়, তা মানুষকে উন্নত ও পবিত্রই করে। তা যদি না হতো, তোমার নিজের সংসারে কি তুমি রানী হয়ে থাকতে পারতে? হায় ভগবান, এদের কি কিছু বুদ্ধি নেই? মা আমার গায়ে হাত বুলাচ্ছেন আর বলছেন, যাক,
এইসব বাজে কথায় তুই কাঁদিস না। কাঁদছিস কেন? তুই তো নিজে জানিস কোনটা কি। মা, আমি সেজন্য কাঁদছি না। কবির সম্বন্ধে যে যাই বলুক, আমার তাতে একটুও লজ্জা হয় না। তার কথা বলে কি আমাকে কেউ অপমান করতে পারে? সে তো নিন্দা লজ্জার অতীত বস্তু। আমি তোমাকে শুধু বললাম। তবে অত কাঁদছিস কেন? আমি তখন দীর্ঘ 28 বছর পরে মার সামনে এই প্রথম ওর নাম উচ্চারণ করলাম। বালিশের থেকে মুখ তুলে উপরের দিকে চেয়ে আমি চিৎকার করে উঠলাম, মির্জা, মির্জা। আর তারপরেই আমি কাঁদতে লাগলাম। মা স্তম্ভিত হয়ে গেছেন। কি বললি? কি বললি তুই? সম্ভবত ওর ডাক নামটা মার মনে পড়তেই দেরি হলো। এই বাড়িতে সবাই ওকে ইউক্লিড বলেই উল্লেখ করত। মা আমার পিঠের ওপর হাত রেখেছেন। রু, তোর সঙ্গে ওর দেখা হয়েছে নাকি? এতবার যে বিদেশে গেলি, নিশ্চয়ই দেখা হয়েছে। না মা, না। সেই যে ও চলে গেল, তুমি আমায় বারান্দায় দাঁড় করিয়ে দিলে, তারপর আর ওকে আমি দেখিনি। তাহলে চিঠিপত্র লিখিস নিশ্চয়ই, যোগাযোগ আছে, সত্যি কথা বল। না, আমি চিঠি লিখেছিলাম, ও উত্তর দেয়নি। সব তোর বাবার জন্য হলো। ফ্রেঞ্চম্যান একটা বাড়ির মধ্যে এনে রাখবেন, তারপর আবার। আমার হাসি পাচ্ছে। মা কিছুতেই ফ্রেঞ্চম্যানের ধারণাটা ভুলতে পারছেন না। কবে চিঠি লিখেছিলি রু? 1953 সালে, প্যারিসে। তা উত্তরই বা দিল না কেন? মা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এখন আর কিছুতেই দোষ নেই রু। তবে চিঠি না লিখে হয়তো মঙ্গল হয়েছে। ফ্রেঞ্চ হলেও খুবই সুবুদ্ধি ছেলে। পাছে তোর সংসারের ক্ষতি হয় তাই হয়তো লেখেনি। ইস, তোর বাবার জন্য শুধু শুধু তুই এই কষ্টটা পেলি। আর আর কে জানে কিসে কি হয়। ওই ছেলেটাকে তাড়িয়ে দিলাম, আর ঠিক তার পরের বছর থেকেই আমার সংসারটা ভাঙতে শুরু করলো। উত্তর দিলে ভালো হতো। তোমার তাতে আপত্তি নেই মা? তাতে দোষ হতো না? এর 7 বছর পরে, অর্থাৎ 1965 সালে রোগে জীর্ণ ও মনে ভগ্ন হয়ে সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ সত্তা মা মারা গেলেন। এরপর আরও 11 বছর কেটে গেছে। ইউরোপে 2বার ঘুরেছি, নানা দেশে। আর কখনো ওর নাম শুনিনি, ওর কথা মনেও পড়েনি। এই 11 বছর আমি বিশেষ কতগুলো দায়িত্ব নিয়েছি। আমার সময় নিরন্ধ্র। আমার বয়স এখন বার্ধক্যের সীমায় পৌঁছেছে, শরীরও জীর্ণ হচ্ছে। ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে আমার সুখের সংসার। কিন্তু এছাড়াও আর একটা বড় সংসার তৈরি হয়েছে বন্ধু বান্ধব সহকর্মীদের সঙ্গে। তাদের সকলের কাছে আমার একটা ভাবমূর্তিও আমি খাড়া করতে সমর্থ হয়েছি। সেটা আমার যতদূর বিশ্বাস, এই রকম আমি খুব কড়া মানুষ, বিশেষত অসামাজিক প্রেম সম্বন্ধে আমি নির্দয় মনোভাব পোষণ করি। কাজেই বন্ধু বান্ধবদের মধ্যে সেরকম কোনো ঘটনা ঘটলে আমার কাছ থেকে সযত্নে গোপন করা হয়। ন্যায় অন্যায় সম্বন্ধে আমার মনোভাব অনমনীয়, সমবেদনা শূন্য। একটু এদিক ওদিক হলেই আমি কড়া কড়া কথা বলি, আর অতিরিক্ত প্র্যাকটিক্যাল। আমার নিজের কাছেও নিজের একটা ভাবমূর্তি তৈরি করেছি নিশ্চয়ই। সেটা হচ্ছে, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করি না। কোনো বিষয়ে অসংযম, মদ্যপান থেকে অন্যান্য সব কিছুই আমার দুচক্ষের বিষ। প্রত্যেক মানুষের সমাজের প্রতি দায়িত্ব আছে। ব্যক্তিগত অসংযম বা সাহিত্যের খাতিরে সে দায়িত্বচ্যুত হওয়া যায় না। যদি কেউ হয়, আমি তার নিন্দা করি। অর্থাৎ ছোটোখাটো একটি নেত্রীর যা যা দোষ গুণ সবই আমার মধ্যে দেখা যাচ্ছে। আমার পরোপকার স্পৃহাটা কেউ কেউ নেই কাজ খই ভাজের দলে ফেললেও প্রশংসাও যথেষ্ট পেয়েছি।
মোটের উপর ছোট এবং বড় দুই সংসারের বৃত্তই আমার সম্পূর্ণ হয়েছে। আমার অপূর্ণতা কিছু নেই। এমন সময় 1971 সালে আমি আবার ওর নাম শুনলাম। একটি বসবার ঘরে সহকর্মী ও বন্ধুদের হালকা আলোচনার পরিবেশে পার্বতী হঠাৎ বললেন, অমুক শহরে অমৃতাদির একজন অ্যাডমায়ারার আছেন। সবাই উৎসাহিত, তাই নাকি তাই নাকি? আমি বিস্মিত নই। এই দীর্ঘ জীবনে নিন্দা এবং প্রশংসা দুইই যথেষ্ট পেয়েছি। কাজেই অ্যাডমায়ার করেন এরকম কেউ থাকা তো অসম্ভব নয়। নামটি কি তার? মির্জা ইউক্লিড। ভিতরে ভিতরে চমকে উঠেছি। মনে মনে ভাবছি, এই মেয়েটা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে বলেই জানি। এখন কীরকম অপমান করছে দেখো। আমাকে যতদূর সম্ভব নির্বিকার থাকতে হবে। শ্রীমতী পার্বতী এদিকে বলেই চলেছেন, 2 বছর আগে জয়ের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন তিনি ক্লান্ত ছিলেন, অসুস্থ। একজন বাঙালিকে দেখে কলকাতার কথা বলতে লাগলেন। এখন কলকাতার সবাই নিন্দা করে, কিন্তু তিনি যে কলকাতা দেখেছিলেন তার তুল্য শহর আর কোথাও দেখেননি। বিশেষত সেখানকার মেয়েরা, যাদের মাধুর্যের তুলনা নেই অথচ যারা সম্ভ্রম রক্ষা করে চলতে জানে, তাদের মুখে সর্বদা রবীন্দ্রনাথের কবিতা ইত্যাদি। শুনতে শুনতে চতুর জ্বর মনে হয়েছে এটা গৌরবে বহুবচন এবং কোনো স্থানের কথা নয়, কোনো ব্যক্তির কথা বলা হচ্ছে। তখন সে জিজ্ঞাসা করল, মহাশয়, কলকাতার কথা বলতে আপনি কি কোনো স্থানের কথা বলছেন না কোনো মানুষের কথা? অধ্যাপক বললেন, চলো ওধারে একটু বসা যাক। একটি নির্জন কোণে বসে তিনি জকে প্রশ্ন করলেন, তুমি কি অমৃতাকে চেনো? সে কেমন? তারপর তিনি একটা বই ওকে দিয়েছেন। তার উপর বাংলায় লেখা আছে, তোমার কি মনে আছে অমৃতা? যদি থাকে তাহলে কি ক্ষমা করতে পারো? তা তো ওদের ভাষা জানে না, ও বই পড়বে কি করে, তাই বইটা আনেনি। আর একজন মন্তব্য করলে, তা আনতেই পারত, আমরা একটু দেখতাম। ঘরে অনেক লোক, সবাই মিলে খুব হাসাহাসি হচ্ছে। হা ভগবান, মানুষকে নির্যাতন করতে সবাই আনন্দ পায়, শত্রু মিত্র নেই। যাদের বন্ধু ভাবতাম তাদের নিষ্ঠুরতা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমার মাথা ঘুরছে। দীর্ঘ 40 বছর পরে এই প্রথম আমি একজনের কথা শুনলাম যে ওকে দেখেছে, যার সঙ্গে সে আমার কথা বলেছে। আমি শুনতে পাচ্ছি ঘরে কেউ একজন বলছে, অমৃতাদি, আপনি একটা চিঠি লিখুন না তাকে, ঠিকানাটা আনিয়ে দেব জর কাছ থেকে। লিখুন লিখুন, খুব মজা হবে। আমার মনে হচ্ছে আমার আঁচলে আগুন ধরে গেল। এক্ষুনি সারা গায়ে আগুন ছড়িয়ে পড়বে। আমি এখান থেকে পালাই। কথাটা কিন্তু মনের ভিতরে ঘুরতে লাগলো। এবার একটা ঠিকানা পাওয়া গেছে। লিখি না কেন একটা চিঠি? আমায় তো ভুলে যায়নি তাহলে। একটু যোগাযোগ করলে দোষ কি? আমরা দুজনেই বৃদ্ধ মানুষ। যদি জিজ্ঞাসা করা যায় কেমন আছো, তবে ক্ষতি কি? এই সময় আমাদের অনেক কাজ। বাংলাদেশের যুদ্ধ চলছে, সারা পশ্চিমবঙ্গ উত্তাল, সকলেই কর্মব্যস্ত, আমরাও। এর মধ্যে এই হালকা কথা কোথায় ভেসে গেল কে জানে। মানুষের চূড়ান্ত দুঃখ দুর্দশার মধ্যে শৌখিন সুখ দুঃখগুলি কি অর্থহীন বোধ হয়। হাজারে হাজারে, লক্ষে লক্ষে গৃহহীন, অন্নহীন, বস্ত্রহীন মানুষ ছুটে আসছে আশ্রয়ের সন্ধানে। তাদের যন্ত্রণার উত্তাপ আমাদের গায়ে লাগছে। সীমান্তে আমরা রোজ যাই, সেখানে কলেরা লেগেছে। আশ্রয় শিবিরের আশেপাশে মৃতদেহ পড়ে থাকে রোজই। একদিন একটি শিবিরের সামনে পথের উপরে আমার বয়সী একটি নারীর মৃত্যুশয্যা দেখলাম। গাছের তলায় ছিন্ন কাঁথার উপর পড়ে আছে প্রায় স্পন্দনহীন দেহ। মাঝে মাঝে খিঁচুনি উঠছে। কর্মীরা ওই পথের মাঝখানে তাকে স্যালাইন দিচ্ছে। একটু পরেই সব শেষ হয়ে যাবে। তখন সন্ধ্যা হয়ে আসছে। পশ্চিমের আকাশে রঙিন রক্তরেখা। উদাসীন এই বিশ্ব সৌন্দর্যের মাঝখানে একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে।
দীপটা নিভে যাবে। কাল ঠিক এই সময় এই মানুষটার কোনো চিহ্ন থাকবে না। এই যে একদিন পৃথিবীতে এসেছিল, এর যে কেউ ছিল, এই যে কাউকে ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, তার কোনো চিহ্ন থাকবে না। তার কি কোনো অর্থ আছে তাহলে? ওই মৃত্যুপথযাত্রীর পাশে দাঁড়িয়ে আমি যেন আমার নিজের মৃত্যুশয্যা দেখতে পেলাম। যতদূর মনে হয় আমি পথের মধ্যে শুয়ে থাকব না, পালঙ্কে আত্মীয় স্বজন বেষ্টিত হয়ে মৃত্যুর অপেক্ষা করব। কিন্তু তারপরে ওই দেহ যা, আমার দেহ তো তাই, কোনো চিহ্নই থাকবে না। শ্মশান বৈরাগ্য আমার মনকে অভিভূত করেছে। আমার চোখ জ্বালা করে জল আসছে। সবাই ভাবছে আমি করুণায় কাতর। রশিদ বললে, মাসিমাকে এখান থেকে নিয়ে যা, আপনি বনগায় চলে যান। এদিকে আমি কাঁদছি আমার নিজের মৃত্যু শোকে। এই তো ফুরিয়ে যাব। যা পেয়েছি, যা পাইনি, সব এক হয়ে যাবে, সোনা আর ধুলো এক। এই কদিনের জন্য পৃথিবীতে এসে মানুষ মানুষকে কতই কষ্ট দিচ্ছে। সুখ কতটুকু দিতে পারে, যন্ত্রণা দেয় সীমাহীন। হঠাৎ যেন আমার মৃত্যুশয্যার পাশে আমি ওকে দেখতে পেলাম। গাড়িতে ফিরতে ফিরতে সেই অদ্ভুত পরিবেশে আমাকে ওর চিন্তা পেয়ে বসল। এই তো ঠিকানা পাওয়া গেছে, লিখি না একটা চিঠি। এতদিন হয়ে গেল, এখন তো আর অন্য কিছু নয়, পুরনো বন্ধুকে একটা চিঠি লেখা যায় না? কিন্তু পার্বতীর কাছে ঠিকানা চাইব কি করে? সে কি ভাববে? যা খুশি ভাবুক, কি এসে যায়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যেসব লজ্জা সংকোচ আঁকড়ে ধরে এতদিন পড়ে আছি, সব অলীক বোধ হলো। কেউ নিন্দা করলে বা মন্দ ভাবলেও আমি দুঃখিত হব না। পরদিন চিঠি লিখলাম, ভাই পার্বতী, তোমার কাছে অধ্যাপক ইউক্লিডের ঠিকানাটা থাকলে দিও। ঠিকানা এলো, সঙ্গে জ্বর চিঠি। সে লিখেছে, ইনি অত্যন্ত ভালো লোক এবং ভারতেই ওর জীবন পড়ে আছে। কলকাতা ওর স্বপ্ন এবং এর বিদ্যার খ্যাতি ভুবন জোড়া। বিদ্যার খ্যাতি শুনে আমার মনটা বিকল হয়ে গেল। নিছক পাণ্ডিত্যে আমার শ্রদ্ধা নেই, এইসব লোভেই তো। যাগে সেসব কথা, পরে কি হয়েছে তা দিয়ে আমার কি দরকার। আমি যাকে চিনি তাকে চিঠি লিখি না কেন? একটা চিঠি লিখে দেখি উত্তর দেয় কি না। আমি লিখলাম, মির্জা ইউক্লিড, তুমি জ্বর কাছে আমার কথা জিজ্ঞেস করেছ শুনলাম। আমি জানতে চাই তুমি সেই ব্যক্তি কিনা যাকে আমি 40 বছর আগে চিনতাম। যদি তাই হও তাহলে চিঠির উত্তর দিও। ইতি অমৃতা। চিঠির উত্তর এলো না। আমি অপেক্ষা করলাম। সন্দেহ হলো ঠিকমতো পোস্ট হয়েছে কিনা। ওই সঙ্গে লেখা বিদেশ থেকে অন্য চিঠির উত্তর এলো, কিন্তু ও চিঠিটার উত্তর এলো না। যাকে, অনেক কাজ আছে, অনেক চিন্তা আছে, অনেক সমস্যা আছে যা আমাকে ভাবতে হচ্ছে। এই একটা বাজে কথা ভেবে লাভ নেই। এই 1971 সালেই আবার একবার ওর বইয়ের কথা শুনলাম। ইউরোপ থেকে সে সময় অনেকেই আসছেন বাংলাদেশের যুদ্ধ দেখতে, সমবেদনা জানাতে, সাহায্য করতে ও কৌতূহল মেটাতে। আমাদের প্রতিষ্ঠানের কাজও দেখছেন অনেকে। একটি বাঙালি দম্পতি ঘুরছেন আমার সঙ্গে। এরা ইউরোপে থাকেন। আমি এদের তেমন চিনি না। মেয়েটির নাম রিনা। অল্প বয়সী মেয়ে, অনেক ভাষা জানে, ওদের ভাষাও জানে। মাঠের মধ্যে বসে আছি আমরা, সঙ্গীরা এদিক ওদিক। হঠাৎ রিনা আমায় বললে, একটা বই পড়েছি, তাতে আপনার নাম আছে। আচ্ছা, সে কি আপনারই নাম? আমি চকিতে চারদিক দেখে নিলাম। বাঁচা গেল, কেউ নেই। কিন্তু রিনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না। কিন্তু সেও আর কথা বাড়ালো না। আমাদের কর্মস্রোত উত্তাল হয়েছে। বিবিধ বিচিত্র সমস্যার সামনে পড়েছি। প্রতিদিন নতুন নতুন লোকের সঙ্গে পরিচয় হচ্ছে,
ঘর এবং বাহির এক হয়ে গেছে। ঘরেও প্রতিদিন শত লোকের যাতায়াত। কর্ম যখন বিপুল আকার গর্জি উঠিয়া ঢাকে চারিধার, সেই কর্মের গর্জন আমরা শুনছি। এমন বাঁচার মতো বাঁচা যেন আর কোনো দিনও হয়নি। এই কর্মবিমুখ আলস্যজড়িত দেশে আমরা অনেকেই এমন কাজের মতো কাজ পেয়েছি যাতে নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েও আশ মিটছে না। এখন তুচ্ছ ব্যক্তিগত কথা কতক্ষণ মনে থাকবে? এই সময় থেকে অর্থাৎ 1971-এর শেষ দিক থেকে অকারণ আমার মনে কেবলই একটা আকাঙ্ক্ষা ফিরে আসে। ভাবি দূরে কোথাও যাব। কত লোককে যে বলেছি আমি বাইরে কোথাও যাব। কর্মসূত্রে বিদেশিদের সঙ্গে প্রায়ই দেখা হচ্ছে। তাদের বলি তোমার দেশে তো শীঘ্রই যাব। আমি নিজেই আশ্চর্য হয়ে যাই, কেন এই আকাঙ্ক্ষা? এর কারণই বা কী? আর এর এত জোর আসছেই বা কোথা থেকে? আমার অবস্থা সেই রকম। মোর টানা নাই, আছি এক ঠাঁই, সে কথা যে যাই পাশরি। 1972 সালের আগস্ট মাসে সের্গেই সেবাস্টিয়ান কলকাতা এসেছিল। এই কাহিনীর আরম্ভে যার কথা বলেছি, 1 সেপ্টেম্বর সকালে যখন তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, মনে একটা কৌতূহল মাত্র, দেখি ওর কথা কি বলে, এইটুকু। কিন্তু তার সঙ্গে কথা বলে আমি অবাক হয়ে গেছি। মির্জা সম্বন্ধে আমার সংশয় অনেক আছে, কিন্তু ও যে এমন ভয়ানক মিথ্যাবাদী তা তো আগে বুঝতে পারিনি। কি জঘন্য মিথ্যা! ছি ছি, এত নীচ তোমার বন্ধু, আর তারই গুণগান করছো? আমি তার শিষ্য, সে আমার গুরু। আমি তার চেয়ে অনেক ছোট। ভালো গুরু তোমার। নিজে অপরাধ করে পালিয়ে গিয়ে আবার আমার উপর প্রতিশোধ নিয়েছে, আমায় কলঙ্কিত করেছে। সের্গেই বলছে, তুমি তো জানো না সে কি কষ্ট পেয়েছে। যদি তুমি ওর লেখা পড়তে তবে বুঝতে পারতে ওর যন্ত্রণা। কল্পনায় সেই যন্ত্রণা থেকেই মুক্তি খুঁজেছে। বইটা ছুঁলে রক্ত পড়ে। এই সমস্ত কোনো ব্যাখ্যাতেই তার দুষ্কীর্তির ক্ষমা হয় না। জীবনে যে আমাকে কিছুই দেয়নি, সে শুধু কলঙ্ক দিয়েছে। নাম করে কেউ লেখে সের্গেই, সেটা তো লিবেল হয়ে যায়। ওটা তো গল্প, গল্পের জন্য কিছুটা বানাতে হয়। অবশ্য ঠিকই যে ভারত এখনও এসব বিষয়ে একই আছে। নাম করে লিখল কেন? আমাকে অপমান করাবার জন্য? সের্গেই দুঃখ পাচ্ছে। তুমি ওকে ভুল বুঝছ। ওর ভালোবাসাটা ভুলে গেলে? উনি এখনও তোমায় ভালোবাসেন। ওর অধিকাংশ লেখাতেই কোথাও না কোথাও তোমার ছোঁয়া আছে। উনি যে ভারতীয় হয়ে গেলেন, সে কি তোমার জন্য নয়? তিনি কি তোমার নামের বন্ধন কাটাতে পারেন? এতই যদি ভালোবাসত তবে চিঠির উত্তর দেয়নি কেন? দেয়নি? তুমি চিঠি লিখেছ, উত্তর পাওনি? কটা লিখেছ? আমি 3টে চিঠি লিখেছি। প্রতি 20 বছর অন্তর একবার করে আমার অস্তিত্ব স্মরণ করিয়ে দিয়েছি, কিন্তু উত্তর পাইনি। সের্গেই মাথা নিচু করে ভাবছে, সে আত্মপীড়ন করে। হি ওয়ার্কস এগেনস্ট হিজ হার্ট। যা তার ইচ্ছা করে তার বিপরীত কাজ করেন, এই তার স্বভাব। নিশ্চয়ই ওর খুব ইচ্ছে হয়েছে, তাই লেখেননি। আমি চুপ করে আছি। আমার ওর চরিত্রের এই দিকটার কথা মনে পড়ছে। কি জানি ওর মনে কি আছে। রহস্যময় মানুষ। যে তার দেশের প্রতিটি মানুষের সঙ্গে আমার পরিচয় করিয়েছে, সে আমার এই মিথ্যা পরিচয় দিল কেন? একদিকে অসহ্য রাগ হচ্ছে, অন্যদিকে মনে পড়ছে তার অস্তিত্ব, তার স্মৃতি। আমি বলছি, সের্গেই, তার সঙ্গে আর কোনো রকমে দেখা হয় না? হবে না কেন? এই পৃথিবীতে তোমরা দুজনেই বেঁচে আছো, কোনো না কোনো দিন দেখা হবেই হবে। আমি ভাবছি, হা ঈশ্বর, ওকে যে আবার দেখতে ইচ্ছে করছে। আচ্ছা সের্গেই, আমি যদি ওর সঙ্গে দেখা করতে যাই, ও দেখা করবে? নিশ্চয়ই। তোমার সঙ্গে দেখা করবে না? ওর মন তো এদেশেই পড়ে আছে। সের্গেইয়ের সঙ্গে কথা বলছি আর আমি বুঝতে পারছি সূক্ষ্ম শরীর আমার স্থূল দেহ থেকে বেরিয়ে গেছে। আমি আর এখানে নেই। অর্থাৎ আমি আমাকে পরিষ্কার দ্বিধা বিভক্ত দেখতে পাচ্ছি।
আমি বাড়িতে ফিরে সেই উৎসবের দিনটি কোনো রকমে পার করে দিলাম। সে কথা আগেই বলেছি, কিন্তু ক্ষণে ক্ষণেই আমি বর্তমান থেকে অতীতে প্রবেশ করছি। একটি একটি দিন আবার পার হচ্ছি। প্রত্যেকটি ঘটনা যেন বারবার ঘটছে। আমি এতক্ষণ লিখলাম, তার প্রত্যক্ষ অনুভূতি হয়েছে আমার। এটা সহজে হয়নি। একই সময় দুই অবস্থায় বাস করার মানসিক যন্ত্রণাকে বাক্যে রূপ দেবার ভাষা নেই আমার। একদিকে আমার বর্তমান জীবন তার পরিপূর্ণ দাবি নিয়ে উপস্থিত, অন্যদিকে আমার আর একটা অস্তিত্ব যেন এক ছায়ামূর্তিতে আমার সত্তার পিছনে দাঁড়িয়ে আছে, আমার প্রত্যেক মুহূর্তকে স্পর্শ করছে। আমার মনটা যেন একটা তারের বাজনার মতো হয়ে গেছে, একটু ছোঁয়া লাগলে ঝনঝন করে বেজে উঠছে। ক্রমে ক্রমে এমন হচ্ছে যে পিছনটাই সামনে আসছে। আমি নিজেকে নিয়ে কি করব ভেবে পাচ্ছি না। এক একদিন এমন অবস্থা হয় যে সকলের কাছে অপ্রস্তুত হয়ে যাই। ছেলে এসে একটা কিছু জিজ্ঞেস করছে, শুনতেই পেলাম না। একদিন আমার স্বামীর সঙ্গে একটা কর্মস্থলে যাচ্ছি, 20 মাইল পথ গাড়িতে চলেছি। সচরাচর আমিই কথা বলি, উনি উত্তর দেন। সেদিন উনি হয়তো দু একটা কথা বলবার চেষ্টা করেছেন, উত্তর না পেয়ে চুপ করে গেছেন। যখন গন্তব্যস্থলে পৌঁছেছি, বুঝলাম যে আমি কোনো কথাই বলিনি। আমি স্বামীকে বললাম, এতদিন তুমি চুপ করে থাকতে, এবার আমি চুপ করলাম, কম্পিটিশনে হারিয়ে দিলে। তিনি বললেন, তাই তো দেখছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করলাম আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, ভালো থাকবেন সবাই।